জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে ১৩ নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। নির্বাচনের দিনই গণভোট দাবি, ভোট পেছানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামায়াতের আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও দুপক্ষের সংঘর্ষ। ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের, থমথমে এলাকা। এবং বিনা ভাড়ায় মেট্রো রেলে ভ্রমণ, মাসে ৫ লাখ টাকা ফাঁকি সংঘবদ্ধ চক্রের। ৭টি কার্ড ব্লক, উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢোকায় ১০০ টাকা জরিমানায় বিপাকে সাধারণ যাত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শেষ হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ। রায় কবে ১৩ নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। সমাপনী বক্তব্যে অপরাধ প্রমাণের দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। বলেন, সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। ৩ আগস্ট থেকে ২৩ অক্টোবর প্রায় ৩ মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের রায় কবে জানাবেন ১৩ নভেম্বর। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। এবং আমরা বলেছি, আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কিনা, এই ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা ন্যায় বিচার পাবেন কিনা, ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা বলেছি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। রায় দেওয়ার সময় ভারতে পালিয়ে যাওয়া অনুশোচনাহীন শেখ হাসিনার আচরণ ও কর্মকাণ্ড আমলে নিতে ট্রাইব্যুনালে আবেদন করেন চিফ প্রসিকিউটর। তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। শেখ হাসিনা পালিয়ে যাননি দাবি করে ট্রাইব্যুনাল নিযুক্ত তার আইনজীবী বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই। প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। রাষ্ট্রপক্ষ যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়ানা করেন না তারা। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। বিচারের শেষ দিনে এসেও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনের কোনো সাজারই আবেদন করেনি প্রসিকিউশন। অ্যাটর্নি জেনারেল বলছেন, তাকে সাজা দেয়া হবে কি না সেই সিদ্ধান্ত তারা ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন। তাহলে কি খালাস পাচ্ছেন সে সময়ের পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন, সেটি এখন দেখার বিষয়।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্বে না রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করল বিএনপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা প্রকাশ করেন তিনি। এবারের নির্বাচন দৃষ্টান্তমূলক করতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির। বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকে 36 দফার একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি। সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়া যাবে না। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা প্রকাশ করেন মঈন খান। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে, এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। এদিন রাজনৈতিক দলের পাশাপাশি বিকেলে বাংলাদেশের নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সিইসির সঙ্গে বৈঠক করেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ সাজাতে দ্রুত নির্বাচিত সরকার দরকার হলেও কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের মতামত নিয়ে সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন নেতারা। নির্বাচন নিয়ে প্রতিদিনই রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। সরকারের নিরপেক্ষতা, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বললেন, দেশ এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দরকার হলেও কিছু দল ভোট পেছানোর পায়তারা করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সইয়ের পর জনগণের মতামত নিলেই আইনি ভিত্তি তৈরি হবে জুলাই জাতীয় সনদের। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষেও দলের অবস্থান জানান তিনি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে, কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে। মিরপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 16 জনের পরিবারের কাছে অনুদানের অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের নিরাপত্তার কথা না ভেবে জনগণের টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে স্বৈরাচার সরকারের লোকেরা। বাংলাদেশের মানুষের টাকা নিয়ে গিয়ে দুবাইয়ে বাড়ি বানানো, কানাডায় বাড়ি বানানো, তো তারা তো এসব দিকে মনোযোগ দেয়নি। একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন তো করা, এইটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা, 100টা, 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছেন। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসির নেতৃবৃন্দ বৈঠক করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
তবে নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে, একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো, তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বলেও জানান তিনি। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে আর 180 মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। আমি বলেছি, শুধু এখন 47 সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির আলোচনার বিষয়বস্তুই হল প্রশাসনকে কুক্ষিগত করা, যাতে নির্বাচনে সহজেই জয়লাভ করা যায়। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আপ বাংলাদেশ ও এবি পার্টি আয়োজিত যৌথ আলোচনা সভায় কথা বলেন মাহমুদুর রহমান। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বিপ্লবের চরিত্র বুঝতে না পারাই সবচেয়ে বড় ব্যর্থতা। এ ব্যর্থতা জাতীয় সংসদ নির্বাচন ও আগামীর বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা, এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিংয়ের উদ্দেশ্যটা কি? মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে, আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব। সময় সংবাদ আরও থাকছে। ময়মনসিংহ মেডিকেলের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণ, ময়নাতদন্তে ধরা পড়ে বিষয়টি। অভিযুক্ত গ্রেফতার, দায় স্বীকার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। আবারও সময় নেওয়া অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে বিচার নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বাদীপক্ষের আইনজীবী। অন্যদিকে বারবার সময় নেওয়ায় হতাশ মেহেরুন রুনির পরিবার। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। এই 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে বলে জানান আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগেও গত 22 এপ্রিল আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস সময় দেন হাইকোর্ট। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। এদিকে টাস্কফোর্স থেকে 6 মাসের সময় চাওয়াটা অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে বিচার নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন এ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠিত হয়েছে। টাস্কফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে, রিপোর্ট সাবমিট করবে, কিন্তু সেক্ষেত্রে 6 মাস সময় ছাড়ার তো কোনো কারণ আমরা দেখি না। আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন, যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বারবার সময় নেওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন মেহেরুন রুনির ভাই। তদন্তকারী সংস্থার এই বিষয়ে তারা কতটুকু অগ্রগতি অর্জন করেছে বা কোথায় কোন সমস্যা হচ্ছে বা তারা আদৌ কিছু করতে পারে বা ব্যর্থ কিনা, এগুলা খুব দ্রুত আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাই উচিত হবে, কারণ এভাবে প্রতিবার 6 মাস সময় চাওয়াটা এটা খুবই হতাশাজনক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তরুণের। পরিবারের দাবি, ভোরে মারামারির মধ্যে পড়ে গেলে জাহিদের উপর ককটেল পড়ে। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায় ক্যাম্পের গডফাদারদের গ্রেফতারে অভিযান চালানো হবে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 4 নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় একটি ককটেল এসে জাহিদের গায়ে পড়ে। আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে। পরিবারের দাবি, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না জাহিদ। এলাকার 2 পক্ষের হামলার শিকার তিনি। আমার বাইরে দেখলে কোনো হিরোইন ছিনা কোনো কিছু না, জিগান সবার কাছে জিগান আমার ভাই কি কোনো নেশা করতো, তারা মার্ডার করে তাদেরকে ধরে না কেন? তারা 2 দিন পর আবার এলাকায় ঢুকে কেমনে মাদক ব্যস্ত আছে, কেমনে আবার মার্ডার কইরা যায়? এটা কেমন আইন, কেমন থানা? স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে প্রায় চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3টার পরের থেকে তারা অত্যাচার করে বেশি। কি করে? আইসা ওই যে কোপায়, হিট মারে, বম মারে। ওরা দূর বাইরে আইয়া সবাই একজন ঘরে ঘরে কুবাইতে আসছে। কমপক্ষে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো বাইরো বাইরে হলে তো কোপায় দেয়। বাসিন্দারা বলছেন, সবচেয়ে বেশি মাদক কারবারি চলে ক্যাম্পের 7 নম্বর ও 4 নম্বর গলি। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গালকাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোঁট গোলাপি, ফারুক এবং ইমতিয়াজ সহ বেশ কয়েকজন জড়িত। সোদপুরিয়া গুরু ওই সাইডে থাকে, পারমনু, পিচ্চি রাজা, এরা সব মিলাই এলাকা নিতে চায়। মূল হোতাদের ধরা না গেলে ক্যাম্পের পরিবেশ পুরোপুরি শান্ত করা সম্ভব নয়, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে। যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মরদেহ যেখানে নিরাপদ থাকার কথা, সেই মর্গে ঘটেছে জঘন্য অপরাধ। ময়মনসিংহ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য আনা তরুণীর মরদেহ ধর্ষণ করে লাশবাহক।
ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাঈদকে গ্রেফতার করা হয়। অপরাধের দায় স্বীকারও করেছে অভিযুক্ত। গত ১৯ অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে ২০ বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে মেলে একটি চিরকুটো, তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। ২০ অক্টোবর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মরদেহ নিয়ে যায় লাশ বহনকারী যুবক আবু সাঈদ। তবে দুপুরে মর্গেই ঘটে চরম অমানবিক অপরাধ। মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সাঈদ। ময়নাতদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। পুলিশকে জানালে তদন্তে বেরিয়ে আসে সত্যতা। গ্রেফতার করা হয় ওই যুবককে। লাশ বহন থেকে শুরু করে ডুম পর্যন্ত কেউ সরকারি কর্মচারী না, এখানে এটা কোনটাকে কাজ করা হয়, সুতরাং কারো দায়িত্ব নাই এবং কারা লাশ নিচ্ছেন কারা কাটছে এটা কেউ জানে না। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ। ঘটনার পর মর্গে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নেক্রোফিলিয়া হচ্ছে ডেড বডির সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করার, যৌন সম্পর্ক তৈরি করার প্রবণতা। এটা একটা ক্রাইম। এটা আগের সমাজে ছিল কিনা জানি না, বর্তমান সমাজে এটা যেন বেড়ে যাচ্ছে। মৃতদেহটাকে পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য যে চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসক পোস্টমর্টম এক্সামিনেশনে এক পর্যায়ে বুঝতে পারেন যে এই মৃতদেহটির সাথে যৌন কর্ম করা হয়েছে। এক পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা সে সহকারী যে আছে, মানে মৃতদেহ পরিবহন যে করেছে, সে নির্জনতার সুযোগে মর্গে ঢুকে সেই কাজটি করেছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ার কারণে সর্বোচ্চ আইনি ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার লাশবাহক সাঈদ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে। শিশুদের সঙ্গে গড়ে তোলেন সখ্য। সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয় হত্যার হুমকি। সম্প্রতি কামরাঙ্গীরচরে এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকলি দম্পতিকে গ্রেফতারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় ১৯ অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের ৪ বছর বয়সী শিশু খেলছিল। পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরই ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্রেক করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন না, আমি আসতেছি 2 মিনিট 3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে। ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। এসএমএস দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে ৫,০০০ টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি, আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন। পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
মেট্রো রেলে কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, মাসে বিনা ভাড়ায় ৫ লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এর মধ্যে 7টি কার্ড ব্লক করা হয়েছে। ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরেই থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস চলতেছে ওরা। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছিল। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে 60 কার্ডের মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা আপনার মাত্র টপ আপ করলাম করে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এখন এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কী হবে? 20 টাকাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি না, আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ফার্মগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরপর সিটি কর্পোরেশন বরাবর স্মারকলিপি দেন তারা। শিক্ষার্থীদের অবরোধের পরই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু রাতে নয়, দিনের আলোয় প্রকাশ্যে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ আতঙ্কে রয়েছেন। সম্প্রতি শিক্ষার্থী জিহাদ হত্যার ঘটনায় এই আতঙ্ক আরও বেড়েছে। যদিও এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপের দাবি করা হয় মানববন্ধনে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। বরিশাল বজ্রমোহন কলেজ ছাত্র সংসদ বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রশাসনিক ভবনের 2 ফটকে শিক্ষার্থীরা তালা দেয়ায় নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি অধ্যক্ষ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, 32,000 শিক্ষার্থীর এ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার হলেও গত 24 বছরেও তা হচ্ছে না। নির্বাচনের দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না, তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা। তবে কলেজ অধ্যক্ষ জানান,
শিক্ষকদের নিয়ে এরই মধ্যে কমিটি গঠন করে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। বরিশালের ঐতিহ্য ধরে রাখতে, বিএম কলেজের ঐতিহ্য ধরে রাখতে আপনি আমাদের নির্বাচনের রোডম্যাপ দেন। যে রোডম্যাপের আলোকেই আমাদের সরকারি ব্রজমোহন কলেজের সেই 52 সালে শুরু হওয়া বাক্স নির্বাচন ঐতিহ্য ধারণ করবে, বরিশাল বাড়ি ঐতিহ্য ধারণ করবে। ছাত্র প্রতিনিধি ছাড়া কোনো ক্যাম্পাসই শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনে না, ক্যাম্পাস চলে না, ক্যাম্পাসের সমস্যা সমাধান হয় না। রোডম্যাপ নিয়ে ছাত্রদের মধ্যে কিছু মতভিন্নতা আছে, তা আমরা চাচ্ছি যে এই মতভিন্নতা এড়িয়ে যাতে সবাইকে একত্রিত করে একটা ইনক্লুসিভ নির্বাচন করা যায়, সেই লক্ষ্যে কাজ করছি। এবার এইচএসসিতে পাশের হার কম হওয়ায় সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে বেশ কিছু প্রতিষ্ঠান। যাচাই বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিকল্পনা ছাড়াই আসন বাড়ানোর ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে জানিয়ে আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। আর ইউজিসি বলছে এর ফলে মানহীন ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠান শিক্ষার্থী পেতে নিজেদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হবে। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 2 দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাশের হার প্রায় 20% কম। 11টি বোর্ড মিলে মোট পাশ করেছে 7,26,960 জন। দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক ও সমমান পর্যায়ে মোট আসন 18,07,000। তাই এবার পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও আসন ফাঁকা থাকবে 10,80,000। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাবিদরা বলছেন দেশের চাহিদার কথা মাথায় না রেখে যাচাই বাছাই ছাড়াই যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উচ্চশিক্ষায় বেড়েছে আসন। তাই আসন সংখ্যা পুনর্বিন্যাসের পাশাপাশি সবাইকে প্রচলিত উচ্চশিক্ষা গ্রহণ না করে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। উচ্চশিক্ষা কেবলই আগ্রহী এবং ক্যাপাবল যাদের যোগ্যতা আছে তাদের জন্য, উচ্চশিক্ষা সবার জন্য না। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, ঠিক আছে, তো এরপর আপনাকে সবাইকে উচ্চশিক্ষা করাতে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, বিষয়টা এরকম না। কেউ হয়তো কর্মমুখী শিক্ষা যাবে, কেউ ব্যবসা যাবে, কেউ অন্যান্য কাজে যাবে, কেউ ভোকেশনালে যাবে, কেউ টেকনিক্যালে যাবে, কেউ অন্যান্য কাজ করবে, জব করবে, কেউ স্বাধীন পেশা নিয়ে নেবে সে, তো এটা হতেই পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে মানহীন অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংকটে পড়লেও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী পেতে নিজেদের মান উন্নয়নে সচেষ্ট হবে। আর শিক্ষার্থী কম পাশ করায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আসবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এটা কিছুটা এক্সাজারেটেড ইন দ্য সেন্স, মনে করেন যে কলেজে আসন সংখ্যা 50, সেখানে তো 100-150 ভর্তি করে ওইটাকেই বলা হচ্ছে প্রকৃত আসন সংখ্যা। অ্যাকচুয়ালি ওটা প্রকৃত আসন সংখ্যা না, এর চেয়ে অনেক কম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আসন সংখ্যা যা হওয়া উচিত সেরকমই থাকবে, খুব বেশি খালি থাকার কারণ দেখছি না। আর যারা পিছনে পড়ে আসছে তারা ভালো করার চেষ্টা করবে সামনে। উচ্চশিক্ষায় সংখ্যা নয়, বরং মানসম্মত শিক্ষা ও শিল্পের চাহিদার পরিপ্রেক্ষিতে মানব সম্পদ তৈরি করতে পারাই বড় চ্যালেঞ্জ বলছে ইউজিসি। ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হলে বিশ্ববাজারে বাংলাদেশের থাকবে না অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। তাই রফতানি আয়ের পথ সুগম রাখতে বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশদারিত্ব বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদে বাণিজ্য সম্প্রসারণে এফটিও করে সুবিধা আদায়ের পাশাপাশি স্বল্পমেয়াদে জোটটির বাজারে জিএসপি প্লাসে বাড়তি সুবিধা আদায়ে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এস এম আরিফিনের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ইপিবির হিসাবে গেল অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির 44%ই গেছে ইউ জোটের 27 দেশে, যার পরিমাণ প্রায় $21.38 বিলিয়ন।
বর্তমানে বিশাল এই বাজারে এভরিথিং বাট আর্মস অর্থাৎ অস্ত্রবাদে সব পণ্য রপ্তানিতেই শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর আরও 3 বছর থাকবে এই বাণিজ্য সুবিধা। এরপর কি এমন প্রশ্ন তুলে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের না হতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। যে গ্রেস পিরিয়ড আছে এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি তার শুল্ক কি হবে এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি ইন্ডিভিজুয়াল কান্ট্রি এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে। তবে উন্নয়নের পথে এই উত্তরণকে দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ ধরেই এগোতে চায় সরকার। ডেটা শুদ্ধ করার পরও আমরা ক্রাইটেরিয়া মিট করি এবং মিট করি নেপাল এবং লাও যারা আমাদের সাথে তাদের চেয়ে বেটার অবস্থায় আছি আমরা। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, আমাকে ফিরে আসার কোনো স্কোপ নেই। বৈদেশিক বাণিজ্যে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বা মুক্ত বাণিজ্য চুক্তি করার দিকে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরের। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়। EU প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে তারও স্পষ্ট হবে আগামী মাসে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদে শুল্ক সুবিধা বজায় রাখতে পারে FTA, তবে স্বল্প মেয়াদে ইউরোপের বাজারে GSP প্লাসে আদায় করতে হবে বাড়তি সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের মোট ইম্পোর্টের 6% হয়, তখন কিন্তু সেই দেশ বা সেই প্রোডাক্টটা হচ্ছে তাদের ওখানে শুল্কমুক্ত সুবিধাটা হারায়, GSP ফেসিলিটি প্লাস ফেসিলিটি হারায়। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে পণ্য রপ্তানি করছে ওটা প্রায় মানে ইউর মোট ইম্পোর্টের রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 16.5%। সুতরাং বাংলাদেশ এখানে GSP প্লাস ফেসিলিটি পাবে না। এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA করার বিষয়ে অনেকটা পথ এগিয়েছে বাংলাদেশ। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছে BGMEA। এসব ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে BGMEA-র পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হইতেছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন BGMEA-এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা BGMEA থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে থাকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের
প্রতিষ্ঠানের সেফটির কি কি ঘাটতি আছে বা কি কি পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন, এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব, এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি, গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে, এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার খুলনা বিভাগের খবর। খুলনা মংলা রেলপথ চালুর পর 1.5 বছরে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। এ নিয়ে আলোচনার জন্য খুলনার মৌলভীপাড়ায় আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হবেন আমদানিকারক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। খুলনা মংলা রেলপথে নবনির্মিত এই রেলপথে প্রায় 4261 কোটি টাকা ব্যয় নির্মিত পণ্য পরিবহনের জন্য হলেও গত 1.5 বছরে দেখা গেছে মাত্র 3 বার পণ্য পরিবহন হচ্ছে। এতে ব্যবসায়ীরা আসলে হতাশা প্রকাশ করেছেন। রেলওয়ে এবং বন্দর কর্তৃপক্ষের কাছে নানা রকম তাদের দাবিও রয়েছে। আমরা এই বিষয়ে আসলে কথা বলবো একজন আমদানিকারকের সঙ্গে। আমাদের সাথে আছেন সাজ্জাদুল ইসলাম। সাজ্জাদুল ইসলামকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে গত 1.5 বছর হয়েছে আমরা বিরাট অঙ্কের টাকা খরচ করে একটি রেলপথ চালু করেছি, তবে এই রেলপথ দিয়ে আমরা দেখছি পণ্য পরিবহন আসলে আমদানিকারকরা করছেন না। আসলে কেন করছেন না আপনারা? বিশেষ করে কাপড় দরকার, এগুলো তৈরি হয় কিছু না হওয়ার কারণে ব্যবসার আগ্রহী হচ্ছেন না। আচ্ছা, যেটা হচ্ছে কি এই পণ্য আমদানি করার ক্ষেত্রে আসলে খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা কি একটু পিছিয়ে আছে, নাকি চট্টগ্রাম বন্দর বা অন্য বন্দর থেকে আসলে পণ্য আমদানি হচ্ছে? চট্টগ্রাম বন্দরে তো ব্যবসায়ীরা পণ্য আমদানি করেন, তাদের ফ্যাসিলিটি পিছিয়ে আছে, নাকি চট্টগ্রাম বন্দর বা অন্য বন্দর থেকে আসলে পণ্য আমদানি হচ্ছে? বড় বড় জাহাজগুলো আসে, বিশেষ করে 30,000 উপরে ব্যক্তিত্বের উপরে পণ্যবাহী জাহাজগুলো ভিতরে আসতে পারে না, 8,000 পর্যন্ত আসে, সর্বোচ্চ 50,000 টন ক্যাপাসিটি জাহাজগুলো বাংলা। সেক্ষেত্রে আমরা বলবো যে খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা চিটাগংয়ের থেকে অনেক পিছিয়ে আছে। পণ্য আমদানি করার ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে বন্দরের ড্রেজিং ব্যবস্থার উন্নতি করার জন্য আপনারা আসলে কি ধরনের দাবি করেন? বিভিন্ন যেগুলো পোর্ট আছে ব্যবস্থার উন্নতি করার জন্য আপনারা আসলে কি ধরনের দাবি করেন? আমার মনে হয় এই মংলা বন্দরকে নাব্যতায়নের জন্য কন্টিনিউ করলে সুবিধা হবে এবং বড় বড় জাহাজগুলো এই বন্দরে ঢুকতে পারবে। আপনারা যে সমস্ত দাবির কথা বলছেন পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের সাথে বা বন্দরের সাথে আপনাদেরকে আসলে বসা হয়, তারা কি আসলে মিটিং করেন? আপনারা কি একসঙ্গে সভা করেন? আসলে ভারত বাংলাদেশ রেল লাইন তৈরি হয়েছে এর যে সমন্বয়হীনতার অভাবে আমার মনে হয় যে রেলওয়ে উভয় দেশের সভা করেন। বন্দর কর্তৃপক্ষ এরা যদি সমন্বয় করে ব্যবস্থা করে যে আমাদের কোন ছাড়করণের জন্য বিশেষ করে বাস্তব এবং কনফিগার কোনো আনার ক্ষেত্রে উৎসাহিত করা আমরা সেই ক্ষেত্রে আমদানি করে তারা আগ্রহী হতে পছন্দ করে। জি, ধন্যবাদ। আসলে এক্ষেত্রে আমদানিকর্তারা বলছেন যে তারা বন্দরের কাছে যে সমস্ত বিভিন্ন দাবি দেওয়া করছে, সেই সমস্ত দাবি দেওয়া পূরণ হতে পারলে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহী হবেন, আমদানি বাড়বে এবং সেক্ষেত্রে মংলা বন্দর নতুন যে তারা বন্দরের কাছে যে সমস্ত বিভিন্ন দাবি দেওয়া করছেন সেই সমস্ত দাবি দেওয়া পূরণ হতে পারলে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহী হবেন, আমদানি বাড়বে এবং সেক্ষেত্রে মংলা বন্দর নতুন যে রেলপথ চালু হয়েছে এই পথে পণ্য পরিবহনও বাড়বে, তাতে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে খুলনা মংলা রেলপথ নিয়ে আলোচনা সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম খুলনায়। দেশের বাইরের খবর।
গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্রদেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা চুক্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেওয়া হয়েছে। এরপর নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এ নিয়ে আরও আলোচনা করা হবে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। নেসেটে একটি ভোট হয়েছে। আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এখন এই সিদ্ধান্তে সমর্থন করব না, বরং এটি শান্তি চুক্তির জন্য হুমকি স্বরূপ। তারা একটি গণতান্ত্রিক দেশ, তারা তাদের ভোট দেবে, মানুষ তাদের অবস্থান নেবে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে সমর্থন করি না। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আঞ্চলিক মিত্র কাতার, কুয়েত, সৌদি আরব ও জর্ডানও। নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি দখলদারদের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। কাতার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ বলে কড়া সমালোচনা করেছে। এমন পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে উল্লেখ করে নেসেটের ভোটের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের মিশনে কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বসুন্ধরা কিংস। টানা 6 বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দলটার। কুয়েতের আর্টিফিশিয়াল টার্ফ আর সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে না। জাতীয় দলের ফুটবলার ও বিদেশি বেশ কয়েকজন ফুটবলার থাকায় শক্তিশালী দল নিয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের লক্ষ্য কোচ মারিও গোমেজের। চ্যালেঞ্জ কাপের বিগ মিশন দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের। একমাত্র ক্লাব হিসেবে টানা 6 বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটা। গ্রুপ পর্বের বাধা পেরোতে এবার বদ্ধপরিকর কিংস। টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র দল বসুন্ধরা। গ্রুপ স্টেজে লড়াইয়ে মাঠে নামতে ইতিমধ্যেই কুয়েতে পৌঁছেছে দেশের ফুটবলের অন্যতম সফল ক্লাবটা। এবারের মিশনে বসুন্ধরার সামনে 3টি ম্যাচ। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। সেখানে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি 2 দল হলো ওমানের ক্লাব আল সিফ ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। 25 অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল সিফ, 28 অক্টোবর আল আনসার ও 31 অক্টোবর আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বসুন্ধরা জায়ান্টরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। তাই এবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। এর আগে আমরা কুয়েতে এসেছি, কাতার এসেছি, কারণ সিমিলার ওয়েদার। তো এই জায়গায় আসলে 1 দিন 2 দিন আপনার প্র্যাকটিস করলে অ্যাডজাস্ট হয়ে যায়। ট্রেনিং সেশন আছে আপনার 25 তারিখের খেলার আগে। তো ডেফিনেটলি আমরা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে যাবে এবং আমরা আশা রাখি যে আসলে এই প্রবলেমটা হবে না। এবার আমাদের টার্গেট হলো যেহেতু আপনার 3টা অনেক বড় বড় দল, আমরা এই জায়গায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আমাদের ক্লাবেরও 2টা ফিল্ড আছে, ভালো ফিল্ড, আমাদের হোম ফিল্ড এবং প্র্যাকটিস গ্রাউন্ড অনেক সুন্দর গ্রাউন্ড। তো এখানে গ্রাউন্ডগুলো একটু আলাদা, কিন্তু ওরকম ভাবে আমাদের সমস্যা হবে না। দলের 7টা ফরেন প্লেয়ার আছে এবং আমাদের লোকাল ন্যাশনাল জাতীয় দলের প্লেয়ার আছে। সব মিলে আমাদের টিমটা অনেক আগের থেকে শক্তিশালী। তো আমরা চেষ্টা করবো এবার এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে দেশে ফেরার। এদিকে বিগ মিশনের আগে দল নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ কোচ মারিও গোমেজ। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রাকিব, তপু, ফাহিমদের সঙ্গে আছে বিদেশিরাও। দলীয় শক্তি বাড়াতে ফোর্টিস এফসি থেকেও ধার নিয়েছে 2 গাম্বিয়ান খেলোয়াড় উমর বাবু ও ইসা জেল্লু এবং নাইজেরিয়ান তারকা ওকাফুরকে। শক্তিশালী দল গড়ায় জয়ের ব্যাপারে বদ্ধপরিকর কোচ।
দল নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এই দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছে, বিদেশিরাও আছে, সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল। এখানের কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। বাংলাদেশি সমর্থকদের জন্য হলেও আমরা সবগুলো ম্যাচ জিততে চাই। কুয়েতে বসবাসরত বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা আশা করছে বসুন্ধরা কিংস এবারের চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয়ের মুকুট পড়বে এবং বাংলাদেশের ফুটবলের গৌরব আরও উজ্জ্বল করবে। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। নির্বাচনের দিনই গণভোট দাবি, ভোট পেছানোর ষড়যন্ত্র রুখে দেয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামায়াতের আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মামুন। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।